সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, যেখান থেকে এই পরন্ত বিকেলে আমাদের সঙ্গে আছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুরু করছি আইনি তথ্য এবং পরামর্শমূলক অনুষ্ঠান আইন অঙ্গন। আইন অঙ্গন মানেই বুঝতে পারছেন যে আমরা আইনের কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আসলে যে বিষয়গুলো আমরা হয়তো অনেকেই জানি বা অনেকে জানি না, এ কারণে আর কি মূলত এগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আজকের পর্বে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি গত পর্বেও আলোচনা হয়েছিল কিছুটা, আজকেও তার কিছুটা রয়েছে, সেগুলো আলোচনা করব। অর্থাৎ নিরাপদ খাদ্য আইন 2023 যেটি আছে সেটি নিয়ে আমরা গত পর্বে অনেক কিছু আলোচনা করেছিলাম, নিরাপদ যে খাদ্যের যে বিষয়টি সেটি নিয়ে। তো আমরা আজকে আলোচনা করব সেটি নিয়ে। আমাদের আরও কিছু বিষয় এখানে আছে, সেটি নিয়ে আমরা কথা বলবো। তবে আমাদের আজকেও কিন্তু কথা বলবেন অ্যাডভোকেট আনিস মুস্তফা তোতন। তিনি আমাদের সম্মানিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন। তো অতিথি মহোদয়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বেও। ধন্যবাদ কৃষ্ণ। তো আমরা যেহেতু গত পর্বে নিরাপদ খাদ্যের বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, এটা তো অনেক কিছু বাকি আছে এখনও। তো আমরা এই আরও কিছু আলোচনা করব, হয়তো পরবর্তীতে যদি লাগে তাহলে হয়তো আরও একটা পর্বে আমরা যেতে পারবো। তো আমরা যেটি একটা বিষয় হচ্ছে যে অনেক এখন তো মোড়ক দিয়ে অনেক খাদ্য করা হচ্ছে, খাদ্যের উপর একটা মোড়ক থাকে। অর্থাৎ যেভাবেই হোক আমরা যেটা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, সেখানে একটা উপরে তার একটা থাকে। তো সেখানে আবার উৎপাদনের তারিখ সহ অন্যান্য আরও অনেক কিছু বিষয় লেখা থাকে, কিন্তু মেয়াদ থাকে, তার দাম কত, সব কিছু লেখা থাকে। তো এই যে বিষয়টা, এই লেখাটার উপকারিতা কি এবং এটি এই মানে আইনের ক্ষেত্রে বিষয়টি মানে সম্পর্কিত কতটুকু, আমরা একটু জানতে চাই এটা সম্পর্কে। ধন্যবাদ কৃষ্ণকমল। যে বিষয়টা বলছিলেন যে একটা খাদ্যের প্যাকেটজাত খাদ্যের উপরে কিছু খোদাই করা তাদের ডেট লেখা থাকে, এই লেখাগুলোর উপকারিতা কি এবং কেন থাকে। আসলে এটা উপকারিতা তো আছেই, কিন্তু এটা আইনগত বাধ্যবাধকতাও রয়েছে। যেমন আপনি প্যাকেটজাত খাদ্যগুলো দেখেন, ওখানে একটা সিল থাকে, উৎপাদনের তারিখ, ব্যবহারের মেয়াদ উত্তীর্ণের তারিখ, ব্যাচ নাম্বার থাকে, তারপর মূল্য থাকে নির্ধারণ। এই বিষয় কয়টি কিন্তু সংক্ষিপ্ত আকারে লেখা থাকে এই কারণে যে এই খাদ্যটার এই জায়গাটা দেখলে আমরা যখনই কোনো জিনিস ক্রয় করতে যাই, প্যাকেটজাত কোনো খাবার ক্রয় করতে যাই, তখন আমরা একটু করে দেখি না, কিন্তু আমাদেরকে এই জিনিসটি অবশ্যই দেখা উচিত। প্যাকেটজাত খাদ্য হাতে নিয়েই প্রথমে দেখা উচিত যে এই খাদ্যটি উৎপাদন হয়েছে কবে বা এটির মেয়াদ কবে উত্তীর্ণ হয়েছে। শুধু খাবার না, সব বিষয়ের উপরেই কিন্তু এক্সপায়ার ডেট লেখা থাকে অবশ্যই। তো আমরা যদি ওটা না দেখি, যদি ওই বস্তুটার মূল্য 28 টাকা হয়, যদি সেই দোকানে বিক্রি করা হয় 35 টাকা, তা আপনি ওটা কিন্তু ম্যাক্সিমাম রিটেল প্রাইস MRP লেখা থাকে। এই MRP যদি আমি না জানি, না দেখি, তাহলে আমি কিন্তু ঠকে যাব। আর একটা বিষয় যে এটা নিরাপদ খাদ্য আইন 2023-এর ধারা 32-এ স্পষ্ট করে উল্লেখ আছে, 32-এর কয়ে উল্লেখ আছে যে অবশ্যই প্রত্যেকটি প্যাকেটজাত খাবারের গায়ে খোদাই মোহরকৃত ভাবে উৎপাদনের তারিখ, ব্যবহারের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ব্যাচ নাম্বার এবং মূল্য তালিকা উল্লেখ করতে হবে। তাহলে এটা আইনের সাথেও একটা সম্পর্কিত বাধ্যবাধকতা অবশ্যই আছে। এটার বিষয়ে আপনাকে আমি আরও একটু ক্লারিফাই করতে চাই যে একটা খাবার যেটাকে লোকালি তৈরি হয়, সেই খাবারটা লোকালি খাবারের মানের সঙ্গে কতদিন পর্যন্ত এই খাবারটা প্রিজার্ভ করা যাবে, কতদিন পর্যন্ত এই খাবারের মানটা, গুণগত মানটা অক্ষুণ্ণ থাকবে, তার উপর ভিত্তি করে কিন্তু এই মেয়াদটা দেয়া হয়। যেমন একটা প্যাকেটজাত একটা চিপসের মেয়াদ বা অন্য স্বাভাবিক খাবারের মেয়াদ, যেটাকে আমরা প্যাকেটজাত করে বিক্রি করতে দেখি, সেটার মেয়াদ যদি 1 বছরের অতিরিক্ত বা 6 মান্থের অতিরিক্ত দেয়া হয়, তাহলে সেটা বেআইনি। আবার একটা কথা বলি যে এই প্যাকেটজাত খাবার, আমি যে খাবারের বিষয়টি বলবো, সেই খাবারের বিষয়টি হচ্ছে দেশে তৈরি খাবার না, বিদেশে কোনো উপাদান দিয়ে তৈরিকৃত খাবার। যেমন আমি যদি বলতে চাই যে পনির দিয়ে উৎপাদিত কোনো খাবার,
এখন আমি খাবারের মেয়াদটা রাখলাম 1 বৎসর, কিন্তু পনির দিয়ে যদি তৈরি হয় জি। সেই পনিরটা ব্যবহারের মেয়াদ কতদিন ছিল, 1 বৎসরের নিচে ছিল কি না, তখন তাকে অনুমতি নিতে হবে যে এই বিএসটিআর কাছে যে এই খাবারের আমদানিকৃত খাবারের এটি মেয়াদ কিন্তু উত্তীর্ণ হবে 2 মাস পর। তাহলে সেই খাবারের মেয়াদটা তো কখনোই 1 বছর বা অতিক্রম করতে পারবে না। জি। আর এটি যদি অতিক্রম করে তাহলে তার বেআইনি কার্যকলাপ হবে, এবং এটি সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হয়। এইটি মনিটরিং না করলে আমাদের বাজারঘাটে প্রচুর এইরকম মেয়াদ উত্তীর্ণ খাবারের ছয়লাভ হয়ে যায়। ছয়লাভ হয়ে যাবে। তো এক্ষেত্রে একটা বিষয় যদি জানতে চাই, স্থানীয়ভাবে আমরা কিছু বেকারির খাদ্য দেখতে পাই, সেই বেকারির খাদ্যগুলোতেও কি এরকম দেওয়ার নিয়ম আছে? অবশ্যই বেকারির খাদ্যগুলিতে ম্যান্ডেটরি এবং বাধ্যবাধকতাভাবেই এটিকে একটি সিল দিয়ে এবং খাবারের উৎপাদনের তারিখ, ব্যবহারের মেয়াদ উত্তীর্ণের শেষ তারিখ খোদাইকৃত করা হয়। তো মজার ব্যাপার হচ্ছে জি। এটিকে যারা মনিটরিং করে তাদেরকে আবার আর একটা মনিটরিং করা প্রয়োজন, কারণ তারা মনিটরিং ঠিকমতো করছে কিনা এটা আমার একটা সন্দেহজনক বিষয়। অবশ্যই এটা একটি মানে এটা আমার একটা অভিজ্ঞতা থেকে বলা যে আমরা প্যাকেট স্থানীয়ভাবে যেগুলো বেকারিতে তৈরি হচ্ছে সেখানে কিন্তু প্যাকেট যে মোড়কটা, সেই মোড়কটা কিন্তু দেখা যায় যে খুব শক্তভাবে নয় এবং হালকাভাবে করা, এবং হয়তো পলিথিনটা পুড়িয়ে সেটাই করেছে, এবং তার ভিতরে সাদা একটা কাগজে লেখা থাকে ওইটা। এখন এই কাগজটা তো যে কোনো মুহূর্তে 3 দিন পরেও দেওয়া যেতে পারে, এইরকম হতে মাত্র কয়েকদিন আগে একজন ব্যক্তি একটা স্ট্যাটাস সামাজিক গণমাধ্যমে একটা ছবি সহ স্ট্যাটাস দিয়েছে, দেখলাম। জি। সেটিতে একটা পাউরুটির গায়ে মোরগের ভিতরে লেখা আছে মেয়াদ উত্তীর্ণের তারিখ --25 আর উৎপাদনের তারিখ --26। মানে উৎপাদন আগে হয়ে গেছে আর মেয়াদ উত্তীর্ণ পরে হয়ে যাচ্ছে, এরকম মেয়াদ উত্তীর্ণই আগে হয়ে গেছে, এখন প্রোডাকশন হচ্ছে পরে হয়ে গেছে। এইভাবে হচ্ছে। তো আমি দেখে হাসলাম একটু, আমার একটা হাসি পেল যে এই যদি হয় অবস্থা, হ্যাঁ, আমরা সাধারণত চা খাই ওই বিভিন্ন স্টলগুলোতে, রাস্তার এগুলোতে কিছু লোকাল মেড, আপনি হয়তো জানবেন, জি জি অবশ্যই, লোকাল মেড বিস্কিট, যেমন স্টেশনের পাশে কিছু পূর্বপাড়া এবং বিভিন্ন জায়গায় কিছু লোকাল মেড বিস্কিট, টোস্ট, পাউরুটি, কেক এগুলো তৈরি করে। এগুলো আসলে খুব মান আছে বলে মনে হয় না, এগুলো আমার মতে এগুলো মানহীন অবস্থায়, মানহীনের পর্যায়ে পড়ে। এগুলোতে যে ব্যবহার করে, আপনি জানেন কেক ব্যবহার করতে বেকিং পাউডার তৈরি হয়, বেকিং পাউডার লাগে, ডিম লাগে, সোডা লাগে, অনেক কিছু 5-6টি উপকরণ লাগে। এই উপকরণগুলো যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে তাহলে আপনি এই কেক বা যে জিনিসটা তৈরি করতেছেন এটার মেয়াদ 1 মাস দিয়ে কি করবেন? অলরেডি তো যে উপাদানগুলো দিয়ে তৈরি করবেন সেই মেয়াদটাই তো আপনার এক্সপায়ার হয়ে গেছে। তো সেই বিষয়ে আমি একটু বলতে চাই, এগুলো কি মনিটরিং করা উচিত না? অবশ্যই মনিটরিং তো অবশ্যই করা উচিত, কারণ এই খাবারগুলো অহরহভাবে মানুষ খাচ্ছে কিন্তু, কারণ এবং এগুলো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারি আমরা। জি। তো যাই হোক, আসলে আমরা এদিক থেকে একটু সচেতন থাকবো, খুব একটা ভালো বিষয় আমরা আজকে আলোকপাত করলাম। তো আমরা এবারে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে অনেক সময় বাজারে একটু মাছ, পচা মাছ দেখা যায়, তারপরে এখন তো ফ্রিজ হয়ে গেছে সব বাড়ি, তো ফ্রিজে যেহেতু মাছ বা মাংস অনেক কিছু বেশি দিন রাখা যায়, তো এই বাসি পচা মাছ বা বাসি বা ফ্রিজে রাখা যে মাংস রয়েছে, তো এগুলো আমরা বিক্রয় করতেও দেখি কিন্তু অনেক সময়। মাছ কিনবেন বা মাংস কিনবেন, দেখবেন যে ঠান্ডা অনুভব হয় হাত দিয়ে দেখলে। এগুলো আইনগতভাবে কোনো বাধা আছে কিনা, বা আইনের দিক থেকে এগুলো বিক্রি করা উচিত কিনা, যায় কিনা? অবশ্যই কৃষ্ণকমল, আপনি জানবেন যে বাজারে গেলে আমরা সচরাচরই দেখতে পারি দুর্গন্ধযুক্ত মাছ, তারপরে যে খাসিটি ঝুলায় রাখছে সেটি আসলে খাসি না, এটি একটা ভেড়ার মাংস ঝুলায় রাখছে, খাসি বলে বিক্রি করতেছে। এগুলো অহরহ অন্যায় হচ্ছে, এগুলো একটা অপরাধের শামিল। এগুলো নিয়ন্ত্রণের জন্য নিরাপদ খাদ্য আইনের 33 এবং 34 ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে পচা বাসি খাবার, মাছ, মাংস, ডিম,
ডিমও কিন্তু পচা হয় অনেক হ্যাঁ, সময়। অবশ্যই। আপনাকে 5টার মধ্যে একটা দিয়ে দিল, বাসায় যেয়ে দেখলেন একটা ডিম পচা। পচা। এই কিন্তু একটা ডিমের দাম 10 টাকা। সে 10 টাকা কেন নষ্ট করবে? আপনাকে গছায় দিতে পারলেই তো বাঁচে। এইভাবে যদি আহ, মাছ, মাংস বা ডিম, দুধ, দুগ্ধজাত খাবার এগুলো কিন্তু সবসময় বিক্রি হচ্ছে, যেগুলোর আসলে মানই নাই। জি। আমরা এগুলো তবুও নিয়ে খাচ্ছি না পাওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু আসলে উচিত না। এগুলো মনিটরিং করে আমরা ক্রেতারা প্রতারিত হওয়ার আগে এগুলো বাজার থেকে উঠায় নেওয়া উচিত। তা তো অবশ্যই। মনিটরিং করার পরে কর্তৃপক্ষ, যথাযথ কর্তৃপক্ষ এটিকে বাজার থেকে উঠায় নেওয়া উচিত। আমি আপনাকে পরে বলতেছি এটা কার দায়িত্ব। হ্যাঁ, সেটা তো আমরা অবশ্যই শুনবো। শুনবো। তবে এটা এগুলো করা আসলে আইনগত দিক থেকে উচিত নয়। না, এটু কখনোই উচিত না। নয়। আর যেহেতু একটা আমাদের শরীয়ত বা অন্য কোনো বিষয়ে আমরা যেটাই জানি না কেন যে মৃত অবস্থায় মাছ খাওয়া যায়, হ্যাঁ, কিন্তু মৃত পশু পাখি বা মুরগি বা মৃত কোনো অন্য কোনো প্রাণী খাওয়া, জবেহ করা কিন্তু উচিত না। উচিত নয়। কিন্তু এটা যখন জবেহ করে আলাদা জায়গায়, তখন কি আমরা দেখতে পাই যে এটা জীবিত ছিল না নাকি মৃত? মৃত ছিল না, তখন তো আমরা দেখতে পাই না। কিন্তু এটা মনিটরিং করার একজন কর্তৃপক্ষ আছে, তাদের উপর সব কিছু বর্তায়। জি জি, তাহলে তাহলে আমরা সেটি শুনবো একটু পরে। আমরা এর আরেকটু শুনতে চাই যে আমাদের হোটেল বা রেস্তোরাঁর মধ্যে যে খাবারগুলো আছে, যেগুলো আমরা খাই এখন, কারণ হোটেলে বাইরে বের হলেই হয়তো নানান কাজে কোন দিন হোটেলে খেতেই হয়, বাইরে খেতেই হয়, রেস্তোরাঁয় খেতে হয়। তো সেখানকার যে খাবার পরিবেশনগুলো করা হয়, এগুলোর মান নিয়ন্ত্রণের জন্য আইনি কোনো বিষয় আছে কিনা, বাধা আছে কিনা? আপনি জানবেন যে ইদানিং এটি 34 ধারায় বলা আছে, নিরাপদ খাদ্য আইনে 34 ধারায় বলা আছে যে আপনি একটু জানবেন যে ইদানিং ইটালিয়ান হোটেলের খাবারের সংখ্যা বাড়ছে। রাস্তাঘাটে দেখা যাবে নগদ তৈরি হচ্ছে, সে খাবারটা দিচ্ছে। জি। আমি দেশের বাইরেও দেখছি যে যখন কোনো খাবারের আদেশ করা হয়, অর্ডার দেয়া হয় যে আমি এই জিনিসটি খাবো, তখন সেটি তৈরি করার জন্য ওয়েটার বা হোটেল কর্তৃপক্ষ বা রেস্তোরাঁ কর্তৃপক্ষ একটা সময় চেয়ে নেয় যে আপনার এই অর্ডারটি সরবরাহ করতে আপনার 25 মিনিট বা 30 মিনিট সময় লাগবে। তো কেন নেয়? এটি নিশ্চয়ই হেলা ফেলার জন্য না। এটি তৈরি করা এবং ফ্রম দ্য বিগিনিং তারা কিছুটা হয়তো তৈরি করা থাকে, বাকিটি তৈরি করার জন্য 20 মিনিট সময় লাগবে মনে করে আপনার কাছে সময় চেয়ে নিচ্ছে। কিন্তু আমাদের এখানে যখন দেখবেন হোটেল রেস্তোরাঁয় খাবার আপনি বলার সঙ্গে সঙ্গে এনে দিচ্ছে। জি জি। এটি মুহূর্তের কখন মধ্যে। তৈরি হয়েছে, কখন রান্না হয়েছে, বা কখন বলতে কি কবে রান্না হয়েছে, এটা জি, আমরা জানতে পারি না। জি, অবশ্যই। জানতে পারি না। সুতরাং এটি মনিটরিং, আমি সবসময় মনিটরিং বা তত্ত্বাবধায়কের উপর এই চাপটা দিচ্ছি কেন, যে আমরা যারা দ্রুত ক্ষুধার তাড়নায় তাড়াতাড়ি করে যে একটু ভাত খাচ্ছি হোটেলে বসে, কিন্তু আমাকেও জিম্মি করে আমাদের দিকে না তাকায় তাড়াতাড়ি করে তারাও খাবার দিচ্ছে, আমরা খেয়ে নিচ্ছি। কিন্তু জি। আলটিমেটলি এই খাবারটা আমাদের শরীরে ক্ষতি হচ্ছে বা বিষাক্ত কোনো বিষক্রিয়া ছড়াচ্ছে না ভালো করতেছে, আমরা কিন্তু বুঝতেছি না। এটা আমরা পরে বুঝতেছি। জি জি। তো আমাদের এখানে যে হোটেলগুলো আছে, রেস্তোরাঁগুলো আছে, এগুলোতে খাবার সরবরাহ করার জন্য অবশ্যই একটা চার্ট থাকা উচিত এবং আমাদেরকে খাবারগুলো দেখে তারপর অর্ডার দেওয়া উচিত। যদি খাবার অর্ডার দিয়ে দেখেন যে খাবারটি নষ্ট, তাহলে তখন একটা উভয়ের মধ্যে একটা বাকবিতণ্ডা সৃষ্টি হতে পারে। তার আগে আমি সবাইকে বলবো যে আপনারা হোটেল রেস্তোরাঁয় গেলে খাবারের মানটি দেখে তারপরে অর্ডার দিবেন। আর যদি কোনো ইটালিয়ান হোটেলের মতো তৈরি খাবার বা আপনি বললেন তৈরি করে দেবে, সেক্ষেত্রেও আপনি বলবেন যে এই জিনিসটি কি আজকের তৈরি বা কালকের তৈরি। তার মানে জেনে শুনে আমাদেরকে খেতেও হবে। জি। কারণ হচ্ছে যে খাবার তো একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই থাকে, তারপর তো না আমরা তো আপনি এটা ভাববেন না যে সেলার, দোকানদার বা যে বিক্রেতা উনি আপনাকে বিরক্ত হলো না হলো, এটা আজ কিছু যায় আসে না, এতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু আমি ক্রেতা সাবধান বলতে যাটা বোঝায়, আমি জিনিসটা কিনে নিচ্ছি, আমি যে কিনতেছি এই কেনার কারণে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে মারা যাব না, বা আমাকে এটার জন্য আবার ডাবল ওষুধ খেতে হবে না, এটা যেন না হয় সেজন্য আমি অবশ্যই জিনিসটা খাওয়ার আগে দেখে নেব এবং এটাকে
জাস্টিফাই করে নিব যে এটি আজকে তৈরি না বাসি। বাসি।